রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। বেরিয়ে পড়লাম আবারও একটি নতুন গন্তব্যের পথে। তো আজকে আমরা দেখব এমন একটি মন্দির যেটিকে এক কথায় বলা হয় বাংলার দ্বিতীয় বৃন্দাবন। তো এই মন্দিরটি কোথায় অবস্থিত, কোন জেলায়, সমস্ত কিছু শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে। তো তার আগে চলুন স্টেশনে গিয়ে ট্রেনের টিকিটটাকে কেটে নিই। ট্রেনের টিকিট আমার কাটা হয়ে গেল। তো কাশিমবাজার থেকে আকাইপুর পর্যন্ত আজকে আমি রান করব 134 কিলোমিটার রাস্তা, যা সময় লাগবে প্রায় 2.5 ঘন্টা মতন। চলে এলাম কাশিমবাজার স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে। তো আবারও সেই ভাগীরথী এক্সপ্রেস, আবারও সেই রানাঘাট। তবে আজকে রানাঘাট থেকে কিন্তু গেদে লোকাল নয়, আজকে রানাঘাট থেকে আমি ধরবো বনগাঁ লোকাল। যে ট্রেনে আজকে আমি যাব আকাইপুরের ব্যাসপুরে রাধা গোবিন্দ মন্দির, যেটি অবস্থিত উত্তর 24 পরগনা জেলায়। এই হলো কাশিমবাজার স্টেশনের সকালকার ভিউ, একদম ফাঁকা। কাশিমবাজার স্টেশন থেকে আমার ট্রেনের টাইম হলো, মানে ভাগীরথী এক্সপ্রেসের ট্রেনের টাইম হলো সকাল 6:28। পৌঁছে গেলাম রানাঘাট জংশন। আর আজকে আমাদের ভাগীরথী এক্সপ্রেস প্রায় 45 মিনিট লেট করে ঢুকেছে। আর ভাগীরথী এক্সপ্রেসের রানাঘাটে ঢোকার টাইম হচ্ছে সকাল 8:35। কিন্তু সে গাড়ি প্রায় 1.5 ঘন্টা লেট করে ঢুকলো। তো যাই হোক, রানাঘাটে নামার পরে দুটো খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করার পরে এবার আমি এখান থেকে ট্রেন ধরবো বনগাঁ লোকাল। আর রানাঘাট থেকে আকাইপুর পর্যন্ত আমি রান করব 18 কিলোমিটার রাস্তা দিয়ে। আমি যাব ওখান থেকে ব্যাসপুর রাধাকৃষ্ণর মন্দির বা দ্বিতীয় বৃন্দাবন। ঘড়ির কাটার সময় এখন সকাল 10:06। আর কাশিমবাজার থেকে 134 কিলোমিটার পথ অতিক্রম করে এই মুহূর্তে আমি এসে পৌঁছে গেলাম আকাইপুর রেলওয়ে স্টেশন। আর এখানে রয়েছে একটি মাত্র প্ল্যাটফর্ম। তো এখন আমাকে এখান থেকে স্টেশনের বাইরে যেতে হবে, তারপরে অটো ধরে ব্যাসপুর রাধা গোবিন্দ মন্দিরের দিকে এগিয়ে যেতে হবে। এখানে রয়েছে আকাইপুর টিকিট কাউন্টার। আর এখানে মাত্র একটি প্ল্যাটফর্ম, সিঙ্গেল লাইন। তো যাই হোক, এখন আমাকে এইটা দিয়ে বাইরে বেরোতে হবে। তারপর এখান থেকে টোটো ধরে ব্যাসপুর রাধা গোবিন্দ মন্দির। সামনে টোটো লেগে আছে, তো দেখি জিজ্ঞাসা করে। স্টেশনের বাইরেটা হলো ঠিক এরকম। আর আমাকে এখন যেতে হবে এই সামনে, এটা দিয়ে সোজা কিছুটা যাওয়ার পরে আমি টোটো পাবো। সেখান থেকে টোটো ধরে আমি ব্যাসপুর মন্দির যাব। থেকে বেরোনোর পরে সামনে এরকম একটি মাথার মোড় রয়েছে, এখান থেকে বাঁ দিকে ঘুরে যেতে হবে। আর এই বাঁ দিকে ঘুরে রয়েছে রেল লাইন। রেল লাইনটা কভার করার পরে ওপার থেকে টোটো ধরে ব্যাসপুর মন্দির। স্টেশনের বাইরে কিছু টোটো লেগে আছে, টোটোওয়ালাদের সঙ্গে কথা বললাম। তো টোটোওয়ালারা বলছে যে রাস্তা তো 1.5 কিলোমিটার, 1.5 কিলোমিটার রাস্তা কি ভাড়া চাবো, মাথা পিছু ভাড়া হচ্ছে 10 টাকা করে। তোমাকে বলছে 3টে প্যাসেঞ্জারের ভাড়া দিতে হবে। আমি বললাম 3টে প্যাসেঞ্জারের না, 2টো প্যাসেঞ্জারের ভাড়া নেবেন, 20 টাকা দেবো। তা বলছে না দাদা, যাব না। ঠিক আছে, যাবেন না যখন, তখন পায়ে হেঁটে যাই। তা যাক, এখন হাঁটছি, দেখা যাক কতক্ষণে পৌঁছাবো। অবশ্য যেটুকু বললো 1.5 কিলোমিটার রাস্তা, আশা করি এমন কিছু সময় লাগবে না, বড়জোর 10-12 মিনিট মতন সময় লাগবে। চলুন হাঁটা যাক। হাঁটতে হাঁটতে চলে এলাম ঠিক এরকম একটা মাথার মোড়। আর এখান থেকে এই বাঁ দিকে একটা রাস্তা চলে গেছে। তো আমাকে এখন যেতে হবে এই বাঁ দিককার এই রাস্তাটা ধরে।
আর এইদিকে হচ্ছে সেই রাধা গোবিন্দ মন্দির। তো এই রাস্তাটা দিয়ে হয়তো কিছুটা যেতে হবে পায়ে হেঁটে, যাওয়ার পরে আমি কিন্তু মন্দির গিয়ে পৌঁছবো। বহরমপুর থেকে আসার সময় ভাগীরথী এক্সপ্রেসে এসেছি, তা কি বলবো, আমি একটু বসার জায়গা পাইনি। ট্রেনটাতে এত পরিমাণে ভিড়, আমি যে পকেট থেকে ফোনটা বার করব, আমি আমার কাজ করব, ভিডিও শ্যুট করব, করতে পারিনি, এতটাই ভিড়। তো যাই হোক, দাঁড়িয়ে দাঁড়িয়ে রানাঘাট পর্যন্ত এলাম। রানাঘাট পৌঁছানোর পরে আবার যখন আমি বনগাঁ লাইনে ট্রেন ধরলাম এই আকাইপুরের জন্যে, সেম একই কেস, ট্রেনের কোনো সিট নাই। তা সত্যি এই 134 কিলোমিটার রাস্তা সম্পূর্ণ আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এলাম। তো কষ্ট না করলে তোর কেষ্ট মিলবে না। দেখা যাক কতদূর কষ্ট করতে পারা যায়। গল্প করতে করতে পৌঁছে গেলাম রাধা গোবিন্দ মন্দির। তো চলুন এবার মন্দিরের ভিতরে প্রবেশ করি। এই পৌঁছে গেলাম আমি রাধা গোবিন্দ মন্দির। আর এখানে গেটের মাথায় দুটো সিংহ রয়েছে। তো সিংহ যখন রয়েছে, তাহলে এটা যত সম্ভব সিংহদ্বার হবে। আর ওই ভেতরে রয়েছে মূল গর্ভগৃহ। ভেতরে প্রবেশ করা যাক। মন্দিরে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই বাঁ পাশে এরকম, ডান পাশে এরকম সুন্দর বাগানের মতন করা রয়েছে, যে এক কথায় দেখতে অসাধারণ। আর মাঝে একটা করে লাইট লাগানো রয়েছে, এটা রাত্রেবেলা অবশ্য দেখতে ভালো লাগবে, যে সুন্দরভাবে বাগানের মতন করা রয়েছে। আর ভেতরে রয়েছে ঝাউ গাছ, ওই যে বড় বড় যে ঝাউ গাছগুলো দেখতে পাওয়া যাচ্ছে পরপর সুন্দরভাবে সারিবদ্ধভাবে লাগানো রয়েছে। আবার এদিকে বাঁ পাশেও কিন্তু রয়েছে এরকম গাছ। আর ভেতরে কেউ যাতে কোনো রকম নোংরা আবর্জনা না ফেলে, তার জন্য কিন্তু এরকম ডাস্টবিনেরও ব্যবস্থা করা রয়েছে। বাঁ পাশেও রয়েছে এবং ডান পাশেও রয়েছে। আর এই হলো মন্দিরের মূল গর্ভগৃহ। মাথার ওপরে রয়েছে 3টে চূড়া এবং সামনে রয়েছে সেই মহাভারতের সময় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের রথের যে সারথি হয়েছিলেন, সেই সিনটিকে কিন্তু এখানে সুন্দরভাবে ফুটিয়ে তুলে ধরা রয়েছে। এরকমই সিন কিন্তু কোন নগরের মাতৃমন্দিরেও কিন্তু আমরা দেখেছিলাম। তো এই হলো মন্দিরের মূল গর্ভগৃহ। তো চেষ্টা করবো ভেতরে যাওয়ার। মন্দিরের দুই পাশে এরকম দুজন রয়েছেন, যাদের নাম আমার ঠিক জানা নেই। বাঁ পাশে একজন রয়েছেন এবং ডান পাশে একজন রয়েছেন, যা হয়তো দ্বাররক্ষী হতে পারে। তো যাক, এইখানে আমাকে এইভাবে জুতোটা খুলে রাখতে হবে, খুলে রাখার পরে মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করতে হবে। এই আমি প্রবেশ করে গেলাম মন্দিরের ভিতরে। তবে একদিক থেকে আমরা একে একে সমস্ত কিছু দেখব। তো আমরা ডান পাশ থেকে শুরু করব। কি কি রয়েছে? প্রথমেই রয়েছে ডান পাশে সর্বপ্রথম মা সরস্বতী। আর এই হচ্ছে তার কাঠের সিংহাসন। সিংহাসনটি দেখতে অনবদ্য, যার কোনো তুলনায় হয় না। তবে মন্দিরের ভেতরে কিন্তু লাইট রয়েছে, মানে সিংহাসনের ভেতরে। তো রাত্রেবেলা লাইটগুলো জ্বালানো হয়। তারপরে এই পাশে রয়েছে মা লক্ষ্মী এবং সিদ্ধিদাতা গণেশ। এনারও সেম একই সিংহাসন এবং পিছনে ব্যাকগ্রাউন্ডে সুন্দরভাবে ডিজাইন করা রয়েছে, কিন্তু সেগুলো সিংহাসনের জন্য গার্ড হচ্ছে। আর এখানে রয়েছে মা জগদ্ধাত্রী বা মা শেরোবালি। তো এখন ঠাকুরমশাই পুজো করছেন। জয় মা শেরোবালি। এপাশে রয়েছে রাধা গোবিন্দ এবং পাশে একটি ছোট্ট রাধাকৃষ্ণের মূর্তি রয়েছে। সব
সিংহাসনগুলো কিন্তু পুরো একই রকম দেখতে, আর প্রত্যেকটি সিংহাসনের মধ্যে লাইট লাগানো রয়েছে, যা রাত্রের বেলায় জ্বালানো হয়, যা আমি একটু আগেই বললাম। এবং এপাশে রয়েছে ভগবান শ্রীকৃষ্ণ এবং তার দাদা বলরাম বা বলভদ্র। আর ভগবান শ্রীকৃষ্ণ এবং বলরামের পাশেই রয়েছে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা। আর সর্বশেষে রয়েছে নিতাই গৌর। ভেতরে যেসব মূর্তিগুলো আমরা দর্শন করলাম সমস্তগুলো হচ্ছে শ্বেত পাথর দ্বারা নির্মিত, যেগুলো রাজস্থানের জয়পুর থেকে আনা হয়েছিল এবং সেই সব পাথর কেটে এই মূর্তিগুলো কিন্তু বানানো হয়েছে। তো এখন আমরা দেখব এই পুরো মন্দিরের ভেতর এবং আশেপাশে যেসব মন্দিরগুলো রয়েছে সেগুলো আমরা দর্শন করব, তারপরে মন্দিরটাকেও কিন্তু একবার পরিক্রমা করব। এটা হচ্ছে পুরো মন্দিরের ভিতর। আর এই মাথার উপরে বেশ কতগুলো ফ্যান লাগানো রয়েছে, এক পাশে চলছে আর এক পাশে এখন বন্ধ আছে। মাঝখানে লাইট লাগানো রয়েছে, যা লাইট কিন্তু এখানে লাগানো রয়েছে। আর এই হচ্ছে মন্দিরের পুরো ভেতরটা, খুব সুন্দর। সামনে এখানে রয়েছে প্রণামী বাক্স, কেউ কিছু চাইলে এই বাক্সে দান করতে পারেন। তবে মন্দিরের ভেতরটা এক কথায় অসাধারণ, সত্যি। প্রণামী বাক্স কিন্তু ডান পাশে এবং বাঁ পাশে দুই দিকেই রয়েছে। আর একটা জিনিস আমি কিন্তু খুব ফলো করে দেখলাম, এই মন্দিরের প্রত্যেকটা দরজায় প্রত্যেকটা নকশাগুলো কিন্তু খুব সুন্দরভাবে বানানো রয়েছে। আর প্রত্যেকটা দরজা কিন্তু কাঠের দরজা। যেমন এটাতে রয়েছে সিদ্ধিদাতা গণেশ, মা দুর্গা, মাথার ওপর দেবাদিদেব মহাদেব। ঠিক সেরকম প্রত্যেকটা গর্ভগৃহের যেসব দরজাগুলো রয়েছে প্রত্যেকটা দরজায় কিন্তু এক একটা দরজায় এক এক রকম ডিজাইন কিন্তু করা রয়েছে। মন্দির তো আমাদের দর্শন হলো, দেবতাদেরকেও দর্শন করা হলো, মন্দিরের ভেতরটাও দেখা হলো। তো তাহলে একবার মন্দিরটা পরিক্রমা করা যাক। চলুন তাহলে একবার মন্দিরটা পরিক্রমা করি, আমিও করব এবং আমার সঙ্গে আপনারাও একবার পরিক্রমা করে নেন। ডান দিক দিয়ে মন্দির পরিক্রমা করা শুরু করলাম। আর এই মন্দিরের এই বাইরে আমি যেদিকে পরিক্রমা করছি সুন্দরভাবে যে পিলারগুলো এখানে দেওয়া রয়েছে, কি সুন্দর কালার কিন্তু করা রয়েছে, তা দেখতে অসাধারণ লাগছে। আর প্রত্যেকটা পিলারে কিন্তু লাইট লাগানো রয়েছে, ভালো লাগছে বেশ। আর এই পুরো মন্দিরটি কিন্তু সিসিটিভি ক্যামেরার আওতায় রয়েছে, যেহেতু এই যে আমার মাথার উপর একটি ক্যামেরা আমি দেখতে পাচ্ছি ওই যে দূরে। তো আমাদের মন্দিরটি পুরো এক পাক পরিক্রমা করা সুসম্পন্ন হলো। মূল মন্দির দর্শন করা হয়ে গেল, এবার বাকি যেসব মন্দিরগুলো রয়েছে এবার সেগুলো আমরা কিন্তু ঘুরে ঘুরে দেখব। চলুন একে একে দেখতে থাকি। এপাশে রয়েছে একটি মহাদেবের মন্দির, আর মন্দিরের বাইরে এরকম কি সুন্দর গাছ কিন্তু লাগানো রয়েছে। চলুন মহাদেবকে দর্শন করি। এই হচ্ছে শিব মন্দিরের প্রবেশদ্বার। তো যাক, এখন গেটটা লাগানো রয়েছে, তো চেষ্টা করব ভেতরে যাওয়া। ঢুকে পড়লাম শিব মন্দিরের ভেতরে। আর এখানে একটি বিশাল বড় শিবলিঙ্গ রয়েছে, যা কষ্টি পাথর দ্বারা নির্মিত, এবং তার সামনাসামনি রয়েছে নন্দী মহারাজ। আর শিব মন্দিরের ভিতরেই কিছু মূর্তি রয়েছে, যেমন এই সামনে রয়েছে বজরংবলী, মহাবীর হনুমান। এপাশে রয়েছে সিদ্ধিদাতা গণেশ, আর এপাশে রয়েছে 5টি মাথা বিশিষ্ট, যাক এনার নাম আমার ঠিক জানা নেই। আপনাদের যদি নাম জানা থাকে তোমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। এবং এপাশেও কিন্তু একটি মূর্তি রয়েছে, যা সম্পূর্ণ কিন্তু শ্বেত পাথর দ্বারা নির্মিত। শিব মন্দিরের বাইরে এরকম কিন্তু বসার সুন্দর জায়গা রয়েছে, যা বিকালবেলায় এখানে কিন্তু বসে আরাম করা যাবে।
বা বসে সময় কিন্তু কাটানো যাবে। আর এইটা হচ্ছে শিব মন্দির আসার রাস্তা। এরকম পুরো ভেতরটা বাগানের মতন কিন্তু করা রয়েছে। যেমন বৃন্দাবনে অসংখ্য তুলসী গাছ রয়েছে বা বৃন্দাদেবী রয়েছেন, এখানে কিন্তু সেরকম তুলসী গাছ নেই, কিন্তু তার পরিবর্তে অন্য কোনো গাছ রয়েছে। তো জায়গাটা দেখতে অসাধারণ, অপূর্ব। এই যে এখানে আরো একটি বসার জায়গা রয়েছে, এরকম ঠিক আরো কিছু বসার জায়গা কিন্তু এখানটা রয়েছে, যা বিকালে এসে বসে সময় কাটানো যাবে। এপাশে রয়েছে একটি যজ্ঞ কুণ্ড। তো চলুন এই জায়গাটা একবার দেখে আসি। আমি এখানে একটি গাছ দেখতে পেলাম যজ্ঞকুণ্ড যাওয়ার পথে। তো পুরো গাছের পাতাগুলো কিন্তু একদম সাদা। এরকম গাছ আমি সচরাচর সেরকম দেখিনি। কিরকম গাছের পাতাগুলো সব সাদা। এটা হলো যজ্ঞকুণ্ড যাওয়ার রাস্তা। আর পুরো জায়গাটা কিরকম এভাবে মার্বেল দিয়ে বাঁধানো রয়েছে, যাতে কোনো রকম নোংরা না হয় তার জন্য। তো এই হচ্ছে সেই যজ্ঞকুণ্ড। এখানে বিশেষ বিশেষ পুজো যখন হয় তখন কিন্তু এখানে যজ্ঞ হয়। সরস্বতী পুজোর সময়, দুর্গা পুজোর সময়, রথের সময়। এই হচ্ছে সেই যজ্ঞকুণ্ড। আর এই জায়গাটায় এই মাথার ওপরটা কিন্তু এইভাবে টিন দিয়ে সুন্দরভাবে ঘেরা রয়েছে, যাতে বর্ষার সময় জল না হয়, ঝড় বৃষ্টি যাতে এখানে আটকায়, সমস্ত কিন্তু কথা মাথায় রেখে এত সুন্দরভাবে করা রয়েছে। যজ্ঞকুণ্ড ঠিক ডান পাশে রয়েছে একটি মনসা মন্দির। তো চলুন একবার এখানে গিয়ে মা মনসা দেবীকে একবার দর্শন করি। তো এই হচ্ছে সেই মনসা মন্দির। আর এইটা হচ্ছে মনসা মন্দিরের মূল প্রবেশদ্বার। আর এটা হলো মনসা মন্দিরের গর্ভগৃহ। ভেতরে একটি মা মনসা দেবীর সুন্দর মূর্তি রয়েছে। এটাও কিন্তু পাথর দিয়ে বানানো। জয় মা মনসা। মনসা মন্দিরের মাথার উপরে রয়েছে একটি পঞ্চমুখী সাপ। তো যাই হোক, এনার এই নাগমাতার আমার নাম হয়তো ঠিক জানা নেই। তো আপনাদের যদি জানা থাকে তো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন। মনসা মন্দিরের পাশ দিয়ে রাস্তা রয়েছে, তো এটা দিয়ে যাব। সামনে এখানে রয়েছে একটি রথ, যেটিকে আমরা দর্শন করব, এবং তার সামনে রয়েছে একটি পুকুর। এই হচ্ছে সেই রথ, যে রথটি আষাঢ় মাসে রথের সময় বার করা হয়। রথের ভেতরে জগন্নাথ, বলরাম, সুভদ্রার একটি ছবি লাগানো রয়েছে। আর ওপরে যে জায়গাটি রয়েছে আষাঢ় মাসে রথের সময়, ওখানে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা দেবীকে বসিয়ে ঘোরানো হয়। সামনে রয়েছে মস্ত বড় একটি পুকুর, যেটা এখন এক সাইড বাঁধানো রয়েছে। এরকম কিন্তু চতুর্দিকটা বাঁধানো হবে। আর মধ্যেখানে যেটি দেখতে পাওয়া যাচ্ছে, ওইখানে তৈরি হবে ভগবান বিষ্ণুর একটি মন্দির, কিন্তু এটা এখন কমপ্লিট হয়নি। এটি হচ্ছে পুরো জলের মাঝখানে। এই পাশটা এরকম বাঁধানো রয়েছে, আর সামনের দিকটা এখন বাঁধানো হয়নি, ওটাও বাঁধানো হবে, এই পাশটাও হবে। আর এদিকটা মোটামুটি বাঁধানো রয়েছে। পুকুরটা বেশ বড়, একদম চারকোনা পুকুর। আর পুরো জায়গাটা কিন্তু পাঁচিল দিয়ে ঘেরা রয়েছে। পুকুরের দুই পাশে এরকম বসার জায়গা রয়েছে, এ পাশেও রয়েছে, এ পাশেও রয়েছে। আর এখানটা একটি ডাস্টবিন রয়েছে। এই দিকটা হলো মন্দিরের পিছন দিক। এ পাশে কিছু গাছপালা এখানে লাগানো আছে, নিচেতে কিছু ফুল গাছ লাগানো রয়েছে, কিন্তু এখন কোনো ফুল ফোটেনি। আর এখানে কিছু গাছ লাগানো রয়েছে। আর এই পুকুরের ডান পাশে ওপরে একটা ছোট্ট বাগানের মতন করা রয়েছে। দূরে কিছু বসার জায়গা রয়েছে, কিছু ফুল গাছ লাগানো রয়েছে। তো যাক, ওই দিকটা আমি আর গেলাম না, দূর থেকে দেখিয়ে দিলাম। তো আমাদের মূল মন্দির, তারপরে জগন্নাথের রথ, মনসা মন্দির, যজ্ঞকুণ্ড, শিব মন্দির সবই কিন্তু আমাদের দর্শন হলো বা দেখাও হলো। এবার বলি এই মন্দির খোলা এবং বন্ধ করার সময়সূচি। এই মন্দির খোলা হয় প্রত্যেক দিন ভোর 5টার সময় এবং বন্ধ হয় দুপুর 1টার সময়। আবার খোলা হয় বিকাল 3টের সময় এবং বন্ধ হয় রাত্রি 8টা থেকে ম্যাক্সিমাম 8:30। তবে 8টা হচ্ছে লাস্ট টাইম। এটা হচ্ছে 12 মাসকার জন্যে। এবং এখানে যে
বিশেষ পুজোগুলো হয়, অনুষ্ঠানগুলো হয়, যেমন দুর্গা পুজোর সময় নবরাত্রি দুর্গা পুজো হয়, সরস্বতী পুজো হয়, তারপরে জন্মাষ্টমী হয়। এইসব সময়ে কিন্তু মন্দিরের বন্ধ করার সময়টা তখন একটু বাড়িয়ে দেওয়া হয়। সেটা হয়তো 8টার জায়গায় 9টাও হতে পারে এবং 10টাও হতে পারে। আর আরও একটা বিষয় বলি, এই মন্দিরে কিন্তু কোনো থাকার ব্যবস্থা নেই এবং কিন্তু কোনো ভোগ প্রসাদেরও ব্যবস্থা নেই। শুধুমাত্র এই মন্দিরে যেসব কর্মীরা রয়েছেন কেবলমাত্র তাদেরই এখানে থাকা এবং খাওয়ার বন্দোবস্ত রয়েছে। তো আশা করি আপনাদেরকে আমি সমস্তভাবে জানাতে পারলাম। আর এই জায়গাটি হচ্ছে আকাইপুরের ব্যাসপুর, জেলা উত্তর 24 পরগনা। তো যাক, এখানে যেসব বিশেষ পুজোগুলো হয়, নবরাত্রি, দুর্গা পুজো, রথ, এইসব টাইমে যেসব ভক্তরা আসেন তখন কিন্তু তাদেরকে এখানে বসিয়ে প্রসাদ খাওয়ানো হয়। চাই সেটা খিচুড়ি প্রসাদ হোক বা ফলের প্রসাদ হোক বা 5 তরকারি ভাতের প্রসাদও কিন্তু হতে পারে। যাক, সেই সময় কিন্তু এখানে ভক্তদেরকে বসিয়ে তখন প্রসাদ খাওয়ানো হয়। এবার জায়গাটা কিন্তু কত সুন্দর লাগছে দেখতে। যাক, এখন দুপুরকার টাইম, ঘড়ির কাঁটায় 11:30 বাজছে, এখন গরমের সময়। তবে এই সময় কিন্তু পুরো জায়গাটা একদম ফাঁকা। তবে এখানে আমি যেটুকু শুনলাম, বিকেলের দিকে কিন্তু প্রচণ্ড ভিড় হয়। অনেক দূর দূরান্ত থেকে অনেক ভক্ত আসেন, বা আশেপাশে যেসব স্কুল রয়েছে ছাত্রছাত্রীরা এখানে আসে, এসে এখানে মন্দিরে ভক্তি ভরে প্রণাম করে তার সঙ্গে একটু সময় কাটায়। যেসব বসার জায়গাগুলো আপনাদেরকে দেখালাম, এই যে সামনেটা সুন্দরভাবে বাঁধানো রয়েছে। এখন যেহেতু রোদ, একটু আগে বললাম, তো জায়গাটা ফাঁকা। তবে আপনারা এসব জায়গায় আসতে চাইলে তো হাতে সময় নিয়ে আসবেন। তবে আমি বলবো বিকালের দিকে এলে কিন্তু একটু বেশি ভালো হয়, যেহেতু রোদ থাকবে না, বসতে পাবেন, চতুর্দিকটা ঘুরে দেখতে পাবেন। আর যেসব এই লাইটগুলো দেখতে পাচ্ছেন, এসব লাইটগুলো কিন্তু সন্ধ্যের সময় প্রত্যেকটা লাইট জ্বালিয়ে দেওয়া হয়। তখন এই জায়গার দৃশ্যটা সম্পূর্ণ কিন্তু আলাদা রকম হয়ে যায়। এখন লাগছে একরকম, আর লাইটগুলো জ্বালানোর পরে কিন্তু তখন লাগবে আর এক রকম। অপূর্ব একটি জায়গা। এই কাকু আমাকে বলছে যে, কাকু যিনি এখানে থাকেন কর্মরত, তো যা হোক, বললেন যে এখানে সরস্বতী পুজোর সময় এতটাই ভিড় হয় যেখানে পা দেবার জায়গা থাকে না, যেহেতু মন্দিরেই মা সরস্বতীর মূর্তি রয়েছে। আর তারপরে শিবরাত্রির সময় জল ঢালার ভিড় হয়। মানে যতগুলো মন্দির এখানে রয়েছে, যেসব মন্দিরের বিশেষ পুজোগুলো হয়, তখন কিন্তু এই জায়গায় পা রাখার জায়গা থাকে না। মানে এতটাই ভিড় হয়, মানুষ এই জায়গাটাকে এতটা মানে, এতটা ভক্তি শ্রদ্ধা করে। তো এই কাকুর মুখ থেকে আমি কিন্তু সমস্ত কিছু জানতে পারলাম। তো এটা জানতে পারে আমারও ভালো লাগলো, আমারও জানা হলো, এবং তার সঙ্গে আমি আপনাদেরকেও জানাতে পারলাম এই ভিডিওর মাধ্যমে। তো আজকে এই আকাইপুরের ব্যাসপুরের রাধা গোবিন্দ মন্দিরের ভিডিও আপনাদেরকে কেমন লেগেছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যতটা পারবেন ভিডিওটি শেয়ার করার চেষ্টা করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই যেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখা হবে আবার নতুন কোনো গল্পে, নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আমার সঙ্গে একবার ভালোবেসে বলুন, রাধে রাধে।